ওকে, এসো আমরা ক্লাস শুরু করি। গতদিন ক্লাস জমা দেওয়ার ব্যাপারে ফার্স্ট হয়েছে কে যেন? কে ফার্স্ট? মোহনা, ইয়েস। মোহনা সবার আগে জমা। হ্যাঁ, মোহনা। মোহনা প্রথম জমা দিয়েছিল বাড়ির কাজ। এবার আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করব সামনের থেকে। যাই হোক, তবে আজকে হয়তো বাড়ির কাজ দিব না, কারণ আজকে ক্লাস আছে, তো ওই ক্লাসের কাজটা তোমরা করবে ইনশাআল্লাহ। এসো আমি গতদিনের বাড়ির কাজটা একটু করি। অনেকেই ঠিক করেছো, বাট হিসাব করতে গিয়ে একটু একটু ভুল করে ফেলেছো তোমরা অনেকেই। হ্যাঁ, একটু মিলিয়ে নাও, তাহলে বুঝতে পারবে। আমি একটু করে দিচ্ছি, দেখো বাড়ির কাজটা কি ছিল। দেখো এখানে প্রথমে আমাদের অঙ্কটা দেওয়া ছিল কি, দুটা পাত্র ছিল। অঙ্কটা আমি দিচ্ছি না, সময় নষ্ট হয়ে যাবে। যেখানে 500 মিলিলিটার, নাকি ছোট করে দিব, এখানে কর্নারে ছোট করে দিই, তাহলে সুবিধা হবে। দুইটা পাত্র ছিল, একটাতে ছিল 500 মিলিলিটার, 0.05 m। এটা ছিল AB2, এক নম্বর পাত্র। আরেকটা পাত্র ছিল, যেখানে ছিল 800 মিলিলিটার, 0.03 m PQ। এটা 2 নম্বর পাত্র ছিল। আর কি দেওয়া ছিল? KSP দেওয়া ছিল। কার KSP? AQ2। AQ2 এর KSP ছিল কত? 1.8 ইন্টু 10⁻⁷। এই অধক্ষেপ পড়বে কিনা এটা বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এটা ছিল অঙ্ক। আমরা সমাধানে আসি। প্রথমে আমরা এই দ্রবণের ঘনত্ব নির্ণয় করব ঘনমাত্রা মিশ্রণের পর, অর্থাৎ আয়তন যখন 500 এটা 1300 হয়ে যাবে, তারপরে এই দ্রবণের ঘনমাত্রা। ক্যালকুলেশনটা দেখো আমি ঠিক করছি কিনা। হ্যাঁ, তোমাদের ক্যালকুলেশনে অনেকেরই ভুল হয়েছে, একটু একটু পরে মিলিয়ে নিও। আমি গুড দিয়েছি, বাট একটু একটু গ্যাপ রয়ে গেছে কোথাও না কোথাও। যেমন আমি প্রথম পাত্র, আমি AB2 দ্রবণের ক্ষেত্রে লিখছি। AB2 দ্রবণের ক্ষেত্রে, এই দ্রবণটার ক্ষেত্রে V1 কত? 500 মিলিলিটার। S1 কত? 0.005 m। V2 কত? এই 500 প্লাস 800 দুটা মিলে 1300 মিলিলিটার। S2 কত, এটা বের করতে হবে। ব্যাস, আমরা জানি, ওই সূত্র অ্যাপ্লাই করব। V1S1 is equal to V2S2, বা S2 is equal to V1S1 ভাগ V2। V1 এর মান হচ্ছে 500, S1 হ্যাঁ, তাহলে ভুলটা এখন বুঝো কোথায় কোথায় করেছো। এটা 1300 অফ করো, সাউন্ড অফ করো। 1300, অতএব S2 is equal to 1.9 into 10⁻²। S2 পেয়ে গেলাম। তার মানে কি হলো? অতএব AB2 দ্রবণের ঘনমাত্রা, অতএব ঘনমাত্রা AB2 সমান 1.9 ইন্টু 10⁻²m। মিশ্র দ্রবণে বসো, মিশ্র দ্রবণে। অতএব ঘনমাত্রা A2 প্লাস, AB2 হলে এটা 2 প্লাস হবে, বিটা শুধু মাইনাস হবে। A2 প্লাস সমান 1.9 ইন্টু 10⁻²m। একটা পেয়ে গেলাম আমরা। আমরা A2 প্লাসটা পেয়ে গেলাম। আমাদের কিউ মাইনাসটা বের করতে হবে। এবার পরেরটাতে যাচ্ছি আমরা।
এখন কিউ মাইনাস বের করব। কোন দ্রবণের ক্ষেত্রে? পি কিউ দ্রবণের ক্ষেত্রে। পি কিউ দ্রবণের ক্ষেত্রে V1 কত? V1 হচ্ছে 800 মিলিলিটার। এখানে S1 কত? 0.03 m। V2 কত? 800 প্লাস 500 সমান 1300 মিলিলিটার। S2 কত? হোয়াট? এটা বের করতে হবে। আমরা জানি V1 S1 is equal to V2 S2 বা S2 is equal to V1 S1 ভাগ V2। V1 এর মান হচ্ছে 800, S1 এর মান হচ্ছে 0.03 আর V2 এর মান 1300। অতএব S2 is equal to, আমি যেটা পেয়েছি সেটা লিখছি, তোমরা মিলাবে ঠিক আছে কিনা। 1.8 into 10 inverse 2। হ্যাঁ, যার সাথে মিলবে না সে বলবে যে স্যার মিলছে না। হ্যাঁ, তাহলে পি কিউ এর ঘনমাত্রা, হ্যাঁ এটা আরেকজন দেখো ঠিক আছে কিনা, মিলাও। আমারটা ঠিক আছে, ব্যাস ঠিক আছে। আর কারো যদি আমার সাথে মিলে তাহলে জানবো আমারটা ঠিক আছে, কারণ দুটা ভুল একরকম হয় না, দুটা ঠিক একরকম হয়। হ্যাঁ ঠিকই আছে, ধন্যবাদ। অতএব কনস্ট্যান্ট যা, এবার 1.5 তাহলে তুমি ভুল করেছিলে, ভুলটা বুঝে ফেলো এবার। 1.8 ইন্টু 10 ইনভার্স 2m। অতএব কনসেন্ট্রেশন অফ কিউ মাইনাস, আমার কিউ মাইনাসটা দরকার ছিল, 1.8 ইন্টু 10 ইনভার্স 2m। তাহলে ওখানে আমি A2 প্লাস পেয়েছি আর এখানে কিউ মাইনাস পেয়ে গেছি। এখন এ কিউ টুর আইপি বের করব। আমরা একইভাবে করছি, আমাদের জাস্ট প্রক্রিয়াটা আয়ত্ত করে ফেললেই হলো। না দরকার নাই, তোমার ইনভার্স দেওয়া জরুরি না, পয়েন্ট দিয়েও চলবে, তুমি একটা পদ্ধতিতে করলেই হলো, নো প্রবলেম, অল আর কারেক্ট। তোমার পয়েন্ট দিয়েও করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি এবার কেআইপি বের করব। এ কিউ টু এর কেআইপি এর হিসাব নিয়ে এখন এ কিউ টু, এটা বিয়োজিত হচ্ছে A2 প্লাস টোয়াইস কিউ মাইনাস, কে আইপি সমান, এক্ষেত্রে লিখবো, এক্ষেত্রে কে আইপি সমান ঘনমাত্রা A2 প্লাস আর ঘনমাত্রা কিউ মাইনাস এর স্কোয়ার। তো মান দেওয়া আছে, A2 প্লাস কত পেয়েছি বলো তো একজন, মনে আছে? 1.9 ইন্টু 10 ইনভার্স -2, আর এটা হচ্ছে 1.8 নাকি, ইন্টু 10 -2 স্কোয়ার। তুমি 0.0018 দিতে পারো, 0.0019 এটাও চলবে, সমান এই দুটা গুণ করে কত আসছে 6.5 ইন্টু 10 ইনভার্স 6। এই জায়গাটা দেখবে অনেকের কিন্তু মিলে নাই বিভিন্ন কারণে, সবাই অদক্ষেপ পড়বে এটা ঠিক করেছো, কিন্তু এই জায়গাটা এসে একটু 19-20 হয়ে গেছে। দেওয়া আছে কেএসপি সমান 1.8 ইন্টু 10 ইনভার্স 7, এটা হচ্ছে -7 আর এটা -6, এটা নিশ্চয়ই ছোট, যেহেতু কেআইপি গ্রেটার দেন কেএসপি, অতএব মিশ্র দ্রবণে এ কিউ টু এর অধক্ষেপ পড়বে। আচ্ছা, বলতে গেলে দ্রাব্যতা
এবং অধক্ষেপ বিষয়ক সমস্যাগুলো আমাদের শেষ, আলহামদুলিল্লাহ। আমি এখন সম আয়নে যাব, তোমাদের সম আয়ন প্রভাব বা সম আয়ন জিনিসটা কি এ বিষয়ে আলোচনা করব। তার আগে আমি একটি, হ্যাঁ বলো বলো। কি কেস বিধি নাই? এটা কেএসপি তো? আপনাদের দেখতে ভুল হচ্ছে এখানে বোধহয়। এই এখন ঠিক আছে? আমি কেএসপি লিখেছিলাম, যখন ছবি যেটা বুঝতে পারতে। যাই হোক, আচ্ছা যেটা বলছিলাম, আমরা আমাদের কিন্তু যে দুই টাইপের অঙ্ক ছিল, আমি তোমাদের বলেছি এখান থেকে মেনলি এই ইউনিট থেকে গ ঘতে অঙ্কই আসে পরীক্ষায়। হ্যাঁ, এবং সাধারণত গ আসে এখান থেকে যে দ্রাব্যতা গুণফল বিষয়, দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল অথবা দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা। আর ঘ আসে এই যে অধক্ষেপ বিষয়ক এখান থেকে অথবা সম আয়ন থেকে। এখান থেকে আসবে যেটা করলাম আমরা, অথবা সম আয়ন থেকে, এই দুটার মধ্যে যে কোনো একটা জায়গা থেকে আসে। তো এটা আমরা শেষ করে ফেললাম। এখন এটা আমরা ঢুকবো সম আয়নে ইনশাল্লাহ। তো সম আয়নে ঢুকার আগে আমি একটি বোর্ড প্রশ্ন সলভ করতে চাই, এই যেগুলো আমরা করলাম এর উপরে ভিত্তি করে একটা বোর্ডের প্রশ্ন দেখে আগাতে চাচ্ছি। দেখি, আমি যে কোনো বোর্ডের একটা প্রশ্ন বের করি। 2016, 17, 17তে ওই অনেক প্রশ্ন আছে, প্রত্যেকটা যে এখানে আছে, এখানে আছে, প্রশ্নের অভাব নাই, যে এখানে আছে। হ্যাঁ, 19-এ এটা দিয়েছে, এটা তো সমায়ন বিষয়ক। সমায়ন আমরা করব না, সমায়ন তো আমরা করি নাই এখনো। এই যে এটা দেখি, এটা কোন বোর্ড? 2017 সিলেট বোর্ডে যে একটা একটা প্রশ্ন আছে, দেখো। এটা তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। 50 মিলিলিটার পি কিউ দ্রবণ আর 50 মিলিলিটার এক্স ওয়াই দ্রবণ। আচ্ছা আমি খাতায় লিখছি, প্রশ্নটা খাতায় লিখছি, লিখে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে বলছে দুটো পাত্র দিয়েছে। এটা দিয়েছে সিলেট বোর্ড 2017, সিলেট বোর্ড 2017। প্রশ্ন নং 2, প্রশ্ন নং 2, 2 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নটা কি দিয়েছিল দেখো। আমি আমি তোমার প্রশ্নটাই আগে তুলি হুবহু, তারপরে সমাধানে যাব। দুটো পাত্র দিয়েছে, লেখা আছে এটা প্রথম পাত্র। এখানে 50 মিলিলিটার 0.5 m পি কিউ দ্রবণ। আরেকটা পাত্র দিয়েছে, এটাও 50 মিলিলিটার। আমার আঁকা ভুল হলো, দুটাই সমান দিয়েছে যেহেতু। 0. সরি, একটা মারাত্মক ভুল করলাম। 0.1 m এক্স ওয়াই দ্রবণ। আচ্ছা, এটা 0.5 m, এটা এক্স ওয়াই আর এক্স ওয়াই, এটা দুটারই কিন্তু আয়তন এক, ঘনমাত্রা ভিন্ন। আচ্ছা, আর বলে দিয়েছে পি ওয়াই টু এর কেএসপি সমান 1.85 ইন্টু 10⁻8। এটা উদ্দীপক। এখান থেকে প্রশ্ন দিয়েছে, গয়ের একটা ঘয়ের একটা প্রশ্ন। গ, প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্র দ্রবণে P2+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করো। করো। ঘ,
প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণের ফলে PY2 এর অধক্ষেপ পূর্বে কি না বিশ্লেষণ করো। এটা ছিল আমাদের উদ্দীপক আর এটা ছিল প্রশ্ন। আচ্ছা, আমি আগে প্রশ্নটা বুঝে আমি সমাধানে যাচ্ছি। গ এবং ঘ, এই দুটা মেশানোর পরে P2 প্লাসের ঘনমাত্রা, P2 প্লাসের ঘনমাত্রা, এটা তো আমার এই PY2 এর KIP বের করতে গেলে P2 প্লাস লাগবে আর XY মাইনাস লাগবে, হ্যাঁ, এছাড়া হবে না। এখানে একটা জিনিস তোমাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রথমে আয়নের ব্যাপারটা। এটা কে এলো? ফাহিম এতক্ষণে আসছে। আচ্ছা, দেখো প্রথম এখানে লক্ষ্য করো, PQ আছে, XY আছে, তো PQ থাকলে 2 প্লাস কোথা থেকে এলো স্যার? এটা তো বুঝতে পারছি না, এটা একটা প্রশ্ন যে PQ তাহলে P প্লাস Q মাইনাস হবে, XY X প্লাস Y মাইনাস হবে, এটাই স্বাভাবিক নিয়ম। P প্লাস Q X প্লাস Y মাইনাস হবে, ইয়েস। কিন্তু এখানে দুইটা পথ বলে দিয়েছে, এখানে উদ্দীপকের মধ্যে এবং প্রশ্নে বলছে P2 প্লাস, সঙ্গত কারণে Q2 মাইনাস হবে। মানে মনে করো, ওয়ালাইকুম সালাম, তুই দেরি করে এসছো বেটা, লক্ষ্য করো। আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, মনে করো এটা PQ টাইপের লবণ, তাই না? PQ টাইপের লবণগুলো সাধারণত হবে, মনে করো সোডিয়াম ক্লোরাইড অথবা সিলভার ক্লোরাইড, দুজনেরই চার্জ কিন্তু 1, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস। কিন্তু এমনও হতে পারে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম 2 প্লাস সালফেট 2 মাইনাস, দুটাই সমান ইকুয়াল। বেরিয়াম সালফেট BaSO4, বেরিয়াম 2 প্লাস SO4 2 মাইনাস। সো মানে দুটাই 2 প্লাস অথবা দুটাই 1 প্লাস, এরকম যদি হয় তাহলে এই PQ টাইপ বা AB টাইপ বা XY টাইপ হতে পারে। তো আমি যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দুটাই 1 ধরে নিব, কিন্তু যদি দেওয়া থাকে তাহলে আবার 2 ধরতে হবে, কারণ এখানে বলে দিয়েছে যে P2 প্লাস, তার মানে P2 প্লাস Q2 2 মাইনাস হবে, আর এখানে যেহেতু কিছু বলা নাই তা দুটাই 1 ধরবো, এটা এটা 1 প্লাস এটা 1 মাইনাস। তো অটোমেটিক্যালি এটার সঙ্গে এটা যোগ হলে তখন PY2 হয়ে যাবে, কারণ এটা হচ্ছে 2 প্লাস আর এটা হচ্ছে 1 মাইনাস, তো যোগ হলে কিন্তু এটা হবে PY2। যেমন মনে করো lead হচ্ছে 2 প্লাস আর ক্লোরাইড হচ্ছে 1 মাইনাস, এই দুটো যোগ হলে কি হবে? lead ক্লোরাইড PbCl2। অটোমেটিক্যালি এটা যদি 2 প্লাস হয়, এটা যদি 1 মাইনাস হয়, তাহলে যোগ হলে PbCl2 হবে। ঠিক তেমন এটা মনে করো 2 প্লাস পিটা আর ওয়াইটা হচ্ছে 1 মাইনাস, তাহলে যোগ হলে PY2 হয়ে যাচ্ছে, অর্থাৎ PbCl2 টাইপের হবে। এটা আমি চার্জের বিষয়টা তোমাদের অ্যানালাইসিস করলাম। এখন এসো, এই দুটা মেশানোর পরে এই দ্রবণের যে এটার যে ঘনমাত্রা হবে সেটাই হবে তোমার P2 প্লাসের ঘনমাত্রা, সেটাই P2 প্লাস আয়নের ঘনমাত্রা। এটা তার মানে এটা তো আমরা এমনি বের করব। একটা বিষয় মনে রেখো, যদি আয়তন সমান দেওয়া থাকে, আয়তন সমান থাকে তাহলে তুমি সরাসরি বলতে পারো, যেহেতু উভয়, এটা পাত্র 2, উভয় পাত্রের আয়তন সমান, তাহলে মিশ্র দ্রবণের ঘনমাত্রা অর্ধেক হয়ে যাবে, এটা ডাইরেক্ট বলতে পারো, অথবা V1S1 দিয়ে করতে পারো। যেহেতু V1S1 দিয়ে করছি আমরা, ওই পদ্ধতিতেই করি, হ্যাঁ, আমরা ঝামেলায় গেলাম না, তাহলে সহজ হয়ে যাবে। এসো আমরা V1S1 দিয়ে করি, একটা পদ্ধতি মাথায় রাখি। আচ্ছা, কোন দ্রবণের ক্ষেত্রে? প্রথম দ্রবণটার নাম ছিল কি, বা পাত্র 1 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি পাত্র 1 অবলিক, এটা বলতে পারি, অথবা বলতে পারি PQ দ্রবণের ক্ষেত্রে, PQ দ্রবণের ক্ষেত্রে। আমি কিন্তু গ নাম্বারে অ্যান্সার করছি, গ
দেখো একটা করতে গিয়েই দুটা হয়ে যাচ্ছে, 7 মার্কস পেয়ে যাচ্ছ। V1 কত? V1 হচ্ছে 50 মিলিলিটার। S1 কত? 0.5 m। V2 কত? V2 হচ্ছে 50 প্লাস 50 ইজ ইকুয়াল টু 100 মিলিলিটার। S2 কত বের করতে হবে আমার। আমরা জানি V1 S1 is equal to V2 S2 বা S2 is equal to V1 S1 ভাগ V2। V1 হচ্ছে 50, S1 হচ্ছে 0.5 আর V2 হচ্ছে 100। অতএব S2 সমান কত হচ্ছে বলো, বলো বলো বলো, হারি আপ। 5 5 25, 250, 25 100, 0.25 মেবি, 0.25 m, yes 0.25 m। ঘনমাত্রা PQ is equal to 0.25 m। অতএব P2 প্লাস সমান 0.25 m। অ্যান্সার এটা 3 মার্কস হয়ে গেল তোমার। অতএব মিশ্র দ্রবণে P2 প্লাস আয়নের ঘনমাত্রা সমান 0.25 m। 3 মার্কস পেয়ে গেলে। আর তোমার ওটা করতে গেলে এটা এমনিই করতে হতো, অর্থাৎ এই পথ দিয়ে তোমার এমনিই যেতে হতো, তাই না? এটা তুমি রাস্তায় যেতে যেতে 3 নাম্বার পেয়ে গেলে। এইটা এই মানটা দিয়ে এখন ওখানে করব, P2 প্লাস এখান থেকে নিব। এখন Q মাইনাস বের করব একই পদ্ধতিতে। পাত্র 2, এখন কিন্তু ঘতে যাচ্ছি আমি। ঘ, পাত্র 2 বা XY দ্রবণের ক্ষেত্রে কি পাচ্ছি? V1 is equal to 50 milliliter, S1 is equal to 0.1 m, V2 is equal to 50 plus 50 is equal to 100 milliliter, আর S2 সমান কত, এটা আমার বের করতে হবে। আমরা জানি V1 S1 is equal to V2 S2 বা S2 is equal to V1 S1 ভাগ V2। V1 এখানে 50, S1 হচ্ছে 0.1 আর V2 হচ্ছে 100। অতএব S2 is equal to কত? 0.05। এটা সোজা মিলাবে কিভাবে জানো? এটাকে 2 দিয়ে ভাগ করে দিবে, নিয়ে দেখবে কত হচ্ছে। ওখানে এটাকে 2 দিয়ে ভাগ করবে, মানে যেহেতু দুটো আয়তন সমান, এই ঘনমাত্রাটাকে 2 দিয়ে ভাগ করে দাও। 0.5 কে 2 দিয়ে ভাগ করলে 0.25 হয়, 0.1 কে 2 দিয়ে ভাগ করলে 0.05 হয়। তাহলে হলো কিনা তুমি বুঝতে পারবে। অতএব XY দ্রবণের ঘনমাত্রা সমান 0.05 m। অতএব concentration of Y minus is equal to 0.05 m। তাহলে আমি কি কি পেলাম? ওদিকে P2 প্লাস পেলাম, এখানে XY মাইনাস পেলাম। এখন PY2 এর KIP বের করব। এটা Y মাইনাস কেন হবে না? এই বাম পাশেরটা প্লাস হবে আর ডান পাশেরটা মাইনাস হবে। এটা তো XY, X প্লাস Y মাইনাস, এটা তো স্বাভাবিক, ঠিক কি না? হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড যদি হয়, পটাশিয়াম ক্লোরাইড যদি হয়। আচ্ছা দেখো, এখন PY2 এর KIP এর হিসাব, KIP এর হিসাব। এবার PY2 P2 প্লাস টুয়াইস Y মাইনাস, অতএব KIP সমান concentration of P2 plus আর concentration of Y minus স্কয়ার সমান
P2 প্লাসের মানটা এখানে লিখবে P2 প্লাস সমান 0.25 গ থেকে প্রাপ্ত, এটা সাইড নোট দিবে। গ থেকে যেহেতু নিয়ে আসছো, গ থেকে প্রাপ্ত, এটা তুমি ক্যালকুলেশন করে গ থেকে পেয়েছো, তাই মানটা দিয়ে দিলে 0.25 0.05 এর স্কয়ার সমান কত হচ্ছে বলো? 5 5 25, 6.25 ইন্টু 10 ইনভার্স 4 এম। কেআইপির মান তো এম দেওয়া যাবে না, এটা মোল পার লিটার কিউব হয়ে যাবে, যাই হোক এটা ভুল হলো। আর কেএসপি দেওয়া আছে কত? কেএসপির মান দেওয়া ছিল 1.85 ইন্টু 10 ইনভার্স 8, এটা দেয়া আছে। কোনটা বড়? এটা হচ্ছে -4, এটা -8। -4 বড় না? ইয়েস, যেহেতু কেআইপি গ্রেটার দেন কেএসপি, এসটা ভালো করে না লিখলে তোমরা বুঝো না, হ্যাঁ। অতএব মিশ্র দ্রবণে PY2 এর অধক্ষেপ পড়বে। এখন তোমরা বুঝতে পারলে তো যে বোর্ডের প্রশ্ন কেমন হয় আর কিভাবে উত্তর দিবে, গ ঘ শিখে গেলে। হ্যাঁ, সমায়ন আসে অনেক সময়, সেটা যখন আসবে দেখাবো। এখন আমি যাচ্ছি সম আয়ন বিষয়ে আলোচনা করতে। তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম যে গ ঘ কেমন হতে পারে, একটা স্যাম্পল। অনেক সময় দ্রাব্যতা থেকে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতাও দেয়, সেগুলো গতে, হ্যাঁ, গতে শুধু ঘনমাত্রা চেয়ে, যেটা অনেক সহজ করে দিয়েছে। এত সহজ নাও আসতে পারে। যাই হোক, আমি ধরে নিলাম তোমরা মোটামুটি দ্রাব্যতা নির্ণয়, দ্রাব্যতা গুণফল নির্ণয়, অধক্ষেপ নির্ণয় এগুলো শিখেছো বা পারবে। এখন যা শিখলে এটাই পুরোপুরি শিখা নয়, এই জন্য তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, এগুলো অনেক নতুন নতুন অনেক কিছু মুখোমুখি হবে। হ্যাঁ, সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে, জাস্ট একবারে তো সব হবে না, ধীরে ধীরে ইনশাল্লাহ সবই হয়ে যাবে। আমি তোমাদেরকে সেই ট্র্যাকে নিয়ে যাচ্ছি, আশা করি পারবে ইনশাল্লাহ। জাস্ট একটা স্যাম্পল দেখালাম। এখন আমি যাচ্ছি সম আয়ন বিষয়ে। চলো সম আয়নে আমরা প্রবেশ করি আজকে। আগামী ক্লাসে যতটা সম্ভব আগিয়ে নিব ইনশাআল্লাহ। আমাদের এখন আস্তে আস্তে আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি, এটা শেষ হলে আমরা পরিবেশ রসায়নে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, সম আয়ন তো তোমরা জানো, সম আয়ন সম্পর্কে জানো না কে কে? একজন বলো তো দেখি, যা সম আয়ন বুঝি না স্যার। মোহনা বুঝো না? আর কে? বলো কে? জয় বুঝে না? আচ্ছা, আর মোহনা বুঝো না? সবাই বুঝবে ইনশাআল্লাহ। সম আয়ন কি আমি বলি। সম আয়ন জিনিসটা হচ্ছে দুটি লবণের মধ্যে যদি একটি, সম মানে ইংরেজিতে বলা হয় কমন, সম মানে কমন, আর আয়ন মানে আয়ন। দুটা লবণের মধ্যে যদি একটা কমন আয়ন থাকে সেটাকে সম আয়ন বলা হয়। আমি দেখাচ্ছি, বাম পাশে দেখাচ্ছি দুটি লবণ, আর ডান পাশে দেখাচ্ছি সম আয়ন। কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আমি, হ্যাঁ, কয়েকটা সেট। এক নাম্বার দেখো, সিলভার ক্লোরাইড ভার্সেস HCl। এখানে সিলভার কিন্তু প্লাস আর ক্লোরাইড মাইনাস, H প্লাস Cl মাইনাস। বলো তো এখানে সম আয়ন কোনটা? তোমরাই বলতে পারবে। হ্যাঁ, এটা কমন আয়ন। আচ্ছা, আমি এক এক সবাই মাইক অন করুন। নাফিস, তোমার নেটের সমস্যা আজকে। আমি এখন একজন গ্রুপ লিডারকে ধরি একজন করে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভার্সেস অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে অ্যামোনিয়ামটা হচ্ছে প্লাস আর এটা হাইড্রোক্সাইড মাইনাস। অ্যামোনিয়াম প্লাস,
ক্লোরাইড মাইনাস। অহনা বলো তো, আয়ন কোনটা? অহনা বলবে। অহনা বলো আম্মু, সম আয়ন কোনটা? এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড। না, একটা হবে, আয়ন একটা আয়ন। ভেরি গুড, অ্যামোনিয়াম। NH4+ হচ্ছে সম আয়ন। এই যে NH4+, এখানেও আছে, এখানেও আছে। ক্লোরাইড এখানেও আছে, এখানেও আছে। 3 নাম্বার দিচ্ছি, এটা মোহনা প্রস্তুতি নাও। মিথানোইক অ্যাসিড। আনিকা এসছো? আনিকা, আনিকা এখন আসে নাই। আনিকা নাহলে সামিয়া বলবে, এখন মোহনা বলবে। CH3CONA আর CH3COH। আমি ভেঙে দেখাচ্ছি। এই আয়নটাকে বলা হয় অ্যাসিটেট আয়ন। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। CH3CO- Na+, CH3CO- মোহনা বলো সম। হ্যাঁ, CH3, এই হচ্ছে অ্যাসিটেট আয়ন। এটা হলো অ্যাসিটেট আয়ন। CH3CO-। গুড। আচ্ছা, 4 নাম্বার দিচ্ছি, H2S ভার্সেস HCl। এখানে হাইড্রোজেনটা দুইটা প্লাস হয়ে যায়, দুইটা আর এটা এটা সালফারটা 2- হবে, আর এটা প্লাস, এটা মাইনাস। এখন বলবে মিরাজুল, এখানে সম আয়ন কোনটা? ভেরি গুড, H+। এখানে দুটো H+ হবে, আর এখানে একটা H+, কিন্তু সম আয়ন দুটার মধ্যে কমন হচ্ছে H+। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, আরেকটা দিচ্ছি, 5 নাম্বার। এটা প্রস্তুতি কে নিবে? তৌফিক এসছে? তৌফিক আসে নাই? জনি আছো? জনির তো মোবাইল ভেঙে গেছে। CU2S ভার্সেস, আচ্ছা তালহা বলবে, তালহা জুবাইর। H2S, এটা হচ্ছে সিইউ, এটা একটা করে প্লাস হয়, এটা +1, দুইটা সিইউ দুটা প্লাস হবে, আর S2-। এটাও H2+1 হয়, দুইটা H+, আর এটা S2-। তাহলে বলো। Yes, S2- হচ্ছে সম আয়ন, S2-। তাহলে সম আয়ন জিনিসটা কি, আমরা এটা বুঝে গেলাম, যে দুটি লবণের মধ্যে যেটা কমন থাকে, দুটি লবণের মধ্যে যেটা কমন থাকে সেটা সম আয়ন বলে। আচ্ছা, এবার আমি পরের ধাপে যাচ্ছি। আজকে আমি এখন একটা জায়গায় পৌঁছাতে চাই। এখানে একটা কথা বলি দিই তোমাদের, একটা তুলনা বলি। এই সিলভার ক্লোরাইড যদি পানিতে দেওয়া হয়, খুব কম বিয়োজিত হয়, সামান্য পরিমাণ। আর HCl যদি দেওয়া হয়, 100 পরিমাণ বিয়োজিত হয়। অর্থাৎ সিলভার ক্লোরাইড যদি আমি 100টা অণু দিই, একটা কি দুটা ভাঙবে, আর সবগুলো অবিয়োজিত থেকে যায়, স্বল্প দ্রবণীয়। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে সম্পূর্ণ দ্রবণীয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া হয়, এটা স্বল্প দ্রবণীয়, খুব সামান্য বিয়োজিত হবে, কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড 100% বিয়োজিত হয়ে যাবে। এখানে সোডিয়াম ইথানয়েড, এটা 100% বিয়োজিত হয়, কিন্তু ইথানোয়িক অ্যাসিড খুব সামান্য বিয়োজিত হয়। H2S সামান্য বিয়োজিত হয়, HCl সম্পূর্ণ বিয়োজিত হয়। এখানে দুটাই, এটা সম্পূর্ণ বিয়োজিত, আংশিক বিয়োজিত। অর্থাৎ আমি যা দেখিয়েছি এগুলোর একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে যেটা শক্তিশালী, সম্পূর্ণ ডিজলভ হয়ে যায়, আর একটা হচ্ছে দুর্বল। এইবার সম আয়ন প্রভাব জিনিসটা কি সেটা এখানে মুখে বলি, তারপর আমি লিখে দিচ্ছি। এইটার ক্ষেত্রে তুলনাটা করি, এটাকে উদাহরণ হিসাবে নিই, মানে এখানে এখানে নিই, এখানে দেখাচ্ছি। হ্যাঁ, মানে একটা পাত্রে আমি
AgCl নিয়েছি, AgCl, এটা ভেঙে যাবে Ag প্লাস Cl মাইনাসে। এটা ভাঙে কিভাবে? AgCl এইভাবে উভমুখী চিহ্ন দেওয়া হয়, Ag প্লাস প্লাস Cl মাইনাস। আরেকটা পাত্রে আমি HCl নিয়েছি, H প্লাস Cl মাইনাস। এটা ভাঙে কিভাবে? HCl H প্লাস Cl মাইনাস। লক্ষ্য করো, এটাকে উভমুখী চিহ্ন ব্যবহার করেছি আর এখানে একমুখী চিহ্ন ব্যবহার করেছি। এই উভমুখী চিহ্ন বোঝায় যে খুব সামান্য বিয়োজিত হয়, এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আর একমুখী চিহ্ন বোঝায় এটা সম্পূর্ণ বিয়োজিত হয়, এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এটা দুর্বল, এটা তীব্র। আর এই দুটিকে যদি একটি পাত্রে নেওয়া হয়, অর্থাৎ HCl আর AgCl, তো এই HCl তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর AgCl দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তো AgCl যদি একা যদি নেওয়া হয়, মনে করো একটা আলাদা পৃথক পাত্রে নিয়েছি, তো 100টির মধ্যে মাত্র 5টি বিয়োজিত হয়েছে, আর এখানে 100টির মধ্যে 100টি বিয়োজিত হয়েছে। আলাদা আলাদা নিলে, একত্রে নিলে HCl তো সম্পূর্ণ হবে, 100তে 100ই হবে, কিন্তু AgCl 100টার মধ্যে 1টি কি 2টি হবে। অর্থাৎ এখানে আলাদাভাবে নিলে AgCl 100-এ 5টি হচ্ছিল, আর তীব্র তড়িৎ বিশ্লেষণের সঙ্গে মিশিয়ে একটা পাত্রে নিলে তার বিয়োজন মাত্রাটা কমে যায়। বিষয়টা আমি তোমাদের বোঝাতে পারিনি, আরেকবার বলছি। অর্থাৎ একটি নির্দিষ্ট পাত্রে, একই পাত্রের মধ্যে একটা যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য একত্রে নেওয়া হয়, তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা এর উপস্থিতির ফলে, এই যে সম আয়ন উপস্থিতির ফলে, অর্থাৎ একই আয়ন আগে থেকে এখানে বিদ্যমান, এ বিয়োজিত হয়ে যে আয়নটা দিবে সেই আয়নটা আগে থেকে এখানে রয়ে গেছে। এই সম আয়ন উপস্থিতির ফলে এই দুর্বলের বিয়োজন মাত্রা আরো দুর্বল হয়ে যায়, মানে এটা আরো কম মাত্রায় বিয়োজিত হয়। এই বিষয়টিকে বলা হয় সম আয়ন প্রভাব। এই সম আয়ন প্রভাব কি আমি আরেকবার বলছি, কিন্তু তার আগে আমি লিখে দিচ্ছি। আর তোমার শীটের মধ্যে লেখা আছে, শীটে একটু ভুল আছে, এটা আমি সংশোধন করে আমি লিখে দিচ্ছি। সম আয়ন প্রভাব কি? সম আয়ন প্রভাব, এটা খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। সম আয়ন প্রভাব আমি লিখে দিচ্ছি, এটা সম আয়ন বিশিষ্ট, সম আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্য যৌগের, তড়িৎ বিশ্লেষ্য যৌগের একটি শক্তিশালী, এটা HCl শক্তিশালী ও অপরটি দুর্বল, যে AgCl হচ্ছে দুর্বল, আর সম আয়ন বিশিষ্ট এখানে সম আয়ন হচ্ছে ক্লোরাইড, অপরটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হলে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হলে সম আয়ন উপস্থিতির ফলে, সম আয়ন উপস্থিতির ফলে, উপস্থিতির কি আসছে রে বাবা তারান্নু এতক্ষণে? সম আয়ন উপস্থিতির ফলে, এই জায়গাটাতে লেখা আছে উপস্থিত হলে, হ্যাঁ এই তোমার শীটে এই জায়গাটাতে লেখা আছে উপস্থিত হলে, এই জায়গাটা ঠিক করে নিও, আমি পরে বলছি তোমাদের। উপস্থিতির ফলে দুর্বল
তড়িৎ বিশ্লেষের দুর্বল তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা, দ্রাব্যতা মানে দ্রবণীয়তা বা বিয়োজন কিছুটা হ্রাস পায়। বিষয়টিকে সম আয়ন প্রভাব বলে। সম আয়ন প্রভাব বলে। সম আয়ন প্রভাব কেন বলছে? এই সম আয়ন উপস্থিতির ফলে হচ্ছে, যে একই আয়ন উপস্থিতির ফলে এটা দ্রাব্যতা কমে যায়, যার ফলে এটাকে সম আয়ন প্রভাব বলে। সম আয়ন প্রভাব বলে। আচ্ছা, তোমাদের শীটে এটা কোথায় আছে আমি বলে দিই। একদম শুরুর দিকে দেখো, আমি পৃষ্ঠা হচ্ছে তোমার 3 পৃষ্ঠা, তোমাদের হার্ড কপির 3 পৃষ্ঠাতে এখানে আছে, আমি এটাও দেখাচ্ছি। এই যে সম আয়ন প্রভাব। সম আয়ন বিশিষ্ট দুটি তড়িৎবিশ্লেষ্য যৌগের একটি শক্তিশালী ও অপরটি দুর্বল তড়িৎবিশ্লেষ্য হলে সম আয়ন, এই যে উপস্থিত হলে হবে না, এটা হবে উপস্থিতির ফলে, লিখে দিয়েছি, উপস্থিতির ফলে দুর্বল তড়িৎবিশ্লেষ্য দ্রাব্যতা বা বিয়োজন কিছুটা হ্রাস পায়, বিষয়টিকে সম আয়ন প্রভাব বলে। এটার ব্যাখ্যা বা বিশ্লেষণ আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরো ডিটেলসে যাব, এবং ডিটেলসে যাওয়ার পরে তোমার অঙ্কে চলে যাব। আগামী ক্লাসে আমি অঙ্ক করাবো ইনশাআল্লাহ। আজকে তোমাদের আর বেশি পড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি। এখন সামনাসামনি এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, আর আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। সবাই একটু কানেক্টে থাকো। আসসালামু আলাইকুম।